ওকে খুবই মারধর করেছে তৃণমূল এর দুষ্কৃতীরা। দেখো রেগজোয়ানি হসপিটালে আমরা আপাতত নিয়ে যাচ্ছি, রেগজোয়ানি হসপিটালে পিয়ারুলকে। দেখি এরপর কি করা যায়। আমরা পুলিশের এভাবে ধমকে চমকে কিডন্যাপ করে যদি তৃণমূল সরকার মনে করে যে কাউকে দল থেকে অন্য দলে চেঞ্জ করাবে, সেটা হবে না। বেসিক্যালি যতটুকু আমার কাছে ইনপুট আছে, হারোয়া থানার ওপর যখন পিয়ারুল ঢোকে ডেপুটেশন দিতে, এবং ডেপুটেশন দেওয়ার সময় তারা ক্যাভাস করে, তারা পুলিশ কোনোরকমভাবে ভাগিয়ে দেয়। পরে যখন হারোয়া থানা থেকে এসকর্ট করে শাসন থানা থেকে এসকর্ট করে হারোয়ায় তুলে দিতে যায়, ঠিক তার মাঝখানে পিয়ারুল গাড়ির থেকে ট্রাফিকের জন্য গাড়ি থেকে নেমে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রাজারহাটের দিকে আসতে যায়। তখন দুটো বাইক এসে ওকে জিজ্ঞেস করে প্রথমে ওর নাম। যখন ওর নামটা কনফার্ম করলো যে হ্যাঁ এটা আমার নাম, তখনই ওকে পেছন থেকে স্করপিও এসে তুলে নেয় এবং তুলে নিয়ে তাকে থ্রেট দেয় যে তোকে বারাসাত তুলে দেখলে খবর হবে, তোকে মার্ডার করে দেবো, আর তুই যদি আইএসএফ করিস তাহলে তোর খবর আছে, তুই কিন্তু আর আইএসএফ করবি না। এইটা মেন ঘটনা, কালকের ঘটনা ঘটেছিল, যেটা পিয়ারুলের মুখ থেকে শোনা হয়েছে। এই গেল ঘটনাচক্রে পিয়ারুল একজন অ্যাডভোকেট, ডিস্ট্রিক্ট কোর্টের একজন অ্যাডভোকেট। তো আমাদের মানে প্রফেশনে যারা যুক্ত তাদের মধ্যে এই জিনিস, তাদের গায়ে হাত ওঠা মানে আমাদের গায়ে হাত ওঠা। তাহলে এর জবাবে যেটা করার, আমরা বিচারের পদ্ধতিতে যা মানে জুডিশিয়ারি সিস্টেমে যেটুকু যা করার আমরা সেটা পদ্ধতি শুরু করব। আজকে জাস্ট পিয়ারুল বাড়িতে গেছে, লাস্ট আমার কাছে যা খবর আছে পিয়ারুল এখন বাড়িতে, ভোর 4টার সময় ও বাড়িতে গেছে এবং বাড়িতে হয়তো রেস্ট নিচ্ছে। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, ট্রিটমেন্ট করানো হয়েছে। একটা কথা বলে দিই, এভাবে ধমকে চমকে কিডন্যাপ করে যদি তৃণমূল সরকার মনে করে যে কাউকে দল থেকে অন্য দলে চেঞ্জ করাবে, সেটা হবে না, সেটা করা যাবে না। এবং সেটা যত করতে চাইবে তত আমাদের কাছে সেই জায়গাটা আরও পোক্ত হবে বা সুদৃঢ় হবে যে আমরা বিরোধীরা আমাদের রাস্তাটা ঠিক। যদি আমাদের রাস্তা ঠিক না থাকতো ওরা আমাদের ওপর অ্যাটাক হতো না। ওদের চোখে আমরা টার্গেট, তার মানেটা বুঝে নিতে হবে যে ওদের কোনো কাজে আমরা পাকা ধানে মই দিচ্ছি। যদি এরকম হয় তাহলে অসুবিধে নেই। আর একটা কথা, কালকের যে ঘটনা ঘটেছে সেটা তো শুধু কিছু সংখ্যক দলীয় কর্মী, যখন আমরা আইনজীবীরা রাস্তায় নামবো এবং আমরা আইনজীবীরা যখন রাস্তায় নেমে পথে ঘেরাও করবো, দেখি কত আইনজীবীকে কিডন্যাপ করতে পারে। বললাম তো, মমতা ব্যানার্জিকে এর ফল ভোগ করতে হবে। এবং ওখানকার স্থানীয় যে তৃণমূল যুবনেতা যার অঙ্গুলি হিলনে এই টোটাল অপারেশনটা হয়েছে, পিয়ারুলের কথা অনুযায়ী পিয়ারুল সুস্থ হয়ে বাড়িতে গেছে, ঠিকঠাক বাড়িতে কোনো রকম আছে, ও একটু রেস্ট নিক, ওর স্টেটমেন্ট কীভাবে কোথায় রেকর্ড করাতে হয় এবং তার ভিত্তিতে মামলা শুনানি কোথায় করাতে হয় এবং তার ভিত্তিতে কাদেরকে দিয়ে এনকোয়ারি করাতে হয়, সেটা ক্রমশ প্রকাশ্য। এবং তৃণমূলের শেষে শুরু, এটা প্রথম নিদর্শন হলো। ওরা যেটা কালকে করলো সেই জায়গায় তৃণমূলের এটা শেষে শুরু হয়ে গেল। প্রতিরোধ আমরা আগে থেকে বলছি, প্রতিরোধ করতে হবে এবং গণপ্রতিরোধ করতে হবে। যত গণপ্রতিরোধ সুদৃঢ় হবে, যত প্রতিরোধ দৃঢ় হবে, তত আমাদের বা আপনাদের নিজেদেরও শাসকের চক্ষু রাঙানি, শাসকের আপনারা যদি আপনার দম্ভ ওটা যদি মেনে নেন তাহলে আপনারা ঘরে বসে থাকুন। যদি আপনাদেরকে প্রতিরোধ করতে পারেন তাহলেই আপনারা পশ্চিমবঙ্গের মুখে এই অপদার্থ ডাকাত শাসক দলকে, শাসক গোষ্ঠীকে চেঞ্জ করতে পারবেন বা 26-এ অন্য দলকে ক্ষমতায় আনতে পারবেন। যদি সেটা না হয় তাহলে এরকমই সহ্য করতে হবে। আপনাদের বা আমাদের সামনে দুটো রাস্তা, হয় সহ্য করুন, মেনে নিন, আর না হলে প্রতিরোধ করুন, প্রতিবাদ করুন। ঠিক করবেন আপনারা কোন দিকে কি করবেন। ভোটের এখন ঢের বাকি, তার আগে থেকেই এই অবস্থা। তাহলে ভোট শাসক চায় বিরোধী কণ্ঠ রোধ করতে, শাসক চাইছে বিরোধী কণ্ঠকে রোধ করতে, এবং বিরোধী কণ্ঠকে রোধ করতে চাইছে তারা ইনডাইরেক্টলি দেখবেন প্রথমে ধর্মের নামে জিগির শুরু করলো, তারপর যারা যখন মানুষের উন্নয়নের জন্য, মানুষের কাজের জন্য যে কাজ করছে জনস্বার্থে, রক্তদান শিবিরটা একটা জনস্বার্থমূলক কাজ এবং জনহিতে, এটা তো কোনো কারোর ক্ষতি করছে না। আমি ব্যক্তিগতভাবে যে কোনো রাজনৈতিক দল করতে পারি, কিন্তু আমি একটা রক্তদান শিবিরকে কখনো অপোজ করতে পারি না। সে যদি তৃণমূল কংগ্রেসও করে সেটাও আমি অপোজ করবো না, সে যদি বিরোধী রাজনৈতিক দল করে তাহলেও আমি অপোজ করবো না। এটা তো জিনিসটা ভালো কাজ। তো ভালো কাজে যারা বাধা দিচ্ছে তারা তো সমাজ বিরোধী। তো এই সমাজ বিরোধীকে চিহ্নিত করার কাজ আমাদের, এবং সমাজ বিরোধীকে ছুড়ে ফেলে দেওয়া গণতান্ত্রিক উপায়, সেই কাজও আমাদের করতে হবে। এবং সেটা যদি না করা হয় তাহলে সমাজ বিরোধীরা প্রশ্রয় পাবে।
বিগত দিনে আপনারা দেখেছেন একের পর এক ভাঙড়ে কিভাবে কি হয়েছে, কত সন্ত্রাস চলছে। ভাঙড় যে কোনো দিনে খবরের শিরোনামে উঠে এসেছিল। আজকের ভাঙড় দেখুন, 5 বছর আগের ভাঙড় দেখুন। আজকের ভাঙড়ে প্রথমে মেলে নওশাদ সিদ্দিকী, যিনি কিনা বই খাতা পেন বিলিয়েছে। বিগত দিনের ভাঙড়ে ছেলেদের হাতে মদের বোতল, ছেলেদের হাতে পেটো, দেশি বোম, দেশি পিস্তল এগুলো হতো। তো যুগের আমাদেরকে ঠিক করতে হবে আমরা কোন ভাঙড়কে চাই এবং ভাঙড়কে কেন্দ্র করে কোন পশ্চিমবঙ্গকে চাই, যেটা শিক্ষা দেবে, যেই পশ্চিমবঙ্গ শিক্ষা দেবে গোটা ভারতকে। আমরা একটা প্রথমে বাংলা একটা কথা ছিল, বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। বাংলা যেটা আজকে ভাবে গোটা দেশ সেটা কালকে ভাবে। এখন হয়েছে এটা অন্য, যেই চুরির পদ্ধতি বাংলা আজকে ভাবে, গোটা রাজ্য কেন গোটা দেশ সেই চুরির পদ্ধতি নিয়ে রিসার্চ করে এবং গোটা দেশের বাইরেও সেই চুরির পদ্ধতি হয়। বিগত দিনে আপনারা আরজি করে দেখেছেন, গোটা দেশ গর্জে উঠেছিল এই পশ্চিমবঙ্গ থেকে। ঘটনা উত্থান, অকারেন্স অফ ক্রাইম অফ মানে অকারেন্স অফ প্লেস পশ্চিমবঙ্গ। ভাঙড়ে দেখুন পশ্চিমবঙ্গ, আপনারা পশ্চিমবঙ্গে এনসিআরবি রিপোর্ট যদি দেখেন ক্রাইমে কত নম্বর জায়গায় আছে আর বিহার কত নম্বর জায়গায় আছে সেটা দেখবেন। আমি বিহারকে ছোট করছি না, কিন্তু থিং ইজ দ্যাট আগে ক্রাইমে এনসিআরবিতে রিপোর্টে বিহার, ছত্তিশগড় এই সমস্ত স্টেটগুলো আগে থাকতো। এখন পশ্চিমবঙ্গ আগে চলে গেছে, বিহার ছত্তিশগড় নিচে চলে গেছে। মানে কি, বিহার ছত্তিশগড় ডেভেলপ করছে, পশ্চিমবঙ্গ ক্রাইমে ডেভেলপ করছে। হ্যাঁ, উনি ভাঙড় জিততে হবে, খুনের রাজনীতি করে ভাঙড় জিততে চায়। উন্নয়নমূলক প্রকল্প করে ভাঙড় জেতার ক্ষমতা ওনার বা ওনার পিসি বকলমে। অন্য সম্পর্কের দিকে আমি গেলাম না, ওই পিসি ভাইপোটাই আমি রাখলাম। ওই পিসি ভাইপো ভাঙড় জিততে চায় কারণ ওই একটা এমএলএ 294টা এমএলএর মাথা গুড়িয়ে দিচ্ছে। উনি একবারও বললেন না নন্দীগ্রাম জিততে হবে, যেখানে ওনার পিসি হেরেছে। বলবে না, কারণ ওটা মোদি দিদি সেটিং। উনি একবারও বলবে না শিলিগুড়ি জিততে হবে, যেখানে উত্তরবঙ্গর পুরো লবিটা বিজেপির চলে গেছে, সেটা তো উনি বলবে না, কারণ ওটা সেটিং। উনি বলবে ভাঙড় জিততে হবে। বুঝতে হবে ভাঙড়ে ওনার প্রাণভোমরাটা আছে। আর ওই ভাঙড়ের বিধায়ক ওটা 294টা বিধায়ককে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। একটা এমএলএর পাওয়ার কতটা, একটা এমএলএ কত মাইনে পায়, সে যেভাবে প্রকাশ্যভাবে বলে বেড়াচ্ছে, সেটা জানলে সাধারণ মানুষের খুব বড় বিপদ। আমরা যারা আইনের সাথে জড়িত তারা আমরা জানি, সাধারণ মানুষ জানেন না। এবং সবথেকে বড় কথা, যে এমএলএ বলতে পারে সরকারি টাকা স্যাংশন না হলে আমি আমার নিজের ঘর থেকে টাকা এনে সেই কাজ করে দেব, এটা তৃণমূলের আজকের তারিখে কোনো এমএলএ এমপি বলার ক্ষমতা রাখবে না। যদি বলতে পারে তাহলে নওশাদ সিদ্দিকী ছাড়ুন, অন্য কোনো এমএলএরা ছাড়ুন, তাহলে তো তৃণমূলের ওই নওশাদ সিদ্দিকী তো পরিষ্কার বলছে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। 5 বছরের হিসেব দিক, যেটা নওশাদ সিদ্দিকী বলেছিল আমি 5 বছরের হিসেব দিয়ে দেব, এবং সেই প্রস্তুতিও হচ্ছে, সেই প্রস্তুতি তো চলছে। উনি দেবেন, যখন বলেছে দেবেন, ওনার কোনো প্রয়োজন ছিল না রাজনীতিতে আসার। উনি যেই জায়গা থেকে রাজনীতিতে এসছেন সমাজ পরিবর্তনের লক্ষ্যে, ওনার কোনো প্রয়োজন ছিল না রাজনীতিতে আসার। উনি রাজনীতিতে এসছেন শুধু সমাজ পরিবর্তন করতে। যদি উনি অন্য যে জায়গায় ছিলেন, পীরজাদা পরিবারে, সেখানে তো অনেক বড় সম্মান ছিল, তাকে তো তখন কেউ আক্রমণ করতো না। উনি চাইলেই কিন্তু এদল দেগো দলে যেতে পারতেন। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বললেন ভাঙড়ে আমার চাই, ইতিমধ্যেই পঞ্চায়েতে ভাঙড়ে বেশ কিছু মানুষের প্রাণ গিয়েছে, লোকসভাতেও গন্ডগোল হয়েছে, আয়ে দিন ভাঙড়ে গন্ডগোল লেগে রয়েছে। এই যে উনি বললেন ভাঙড়ে আমাকে জিততে হবে, এতে কি ভাঙড়ের শান্তি ফিরবে না আর অশান্তি হবে? অশান্তি ফিরবে। প্রথম কথা, ভাঙড় উনি জেতার স্বপ্ন দেখুক, উনি কতদিন বাইরে থাকে সেটা সন্দেহের বিষয়। সব থেকে বড় কথা, উনি ভাঙড় জেতার স্বপ্ন দেখুক, খুব ভালো কথা, স্বপ্ন দেখা ভালো। আমরা ঘুমিয়ে অনেক স্বপ্ন দেখি, উনি জেগে ঘুমোচ্ছে। ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর যা জনপ্রিয়তা, নওশাদ সিদ্দিকীকে ওখানে হারানোর মতো ক্ষমতা এই চোরজবৃত্তি করা চোর তৃণমূলের ক্ষমতা হবে না ওখানে। যে